আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি সবকিছু ঠিকঠাক বলছেন কিন্তু মানুষ আপনাকে ঠিক বুঝতে পারছে না? বা ধরুন একটা জরুরি মিটিংয়ে যখন কিছু বলতে চাইছেন তখন মনে হচ্ছে কথাগুলো গলার ভেতরেই আটকে যাচ্ছে। একদম। একবার ভাবুন তো, একটা স্বপ্নের মতো চাকরির ইন্টারভিউ বা একটা খুব মূল্যবান সম্পর্ক। অথবা একটা দারুণ আইডিয়া। হ্যাঁ, যা শুধু নিজেকে ঠিকমতো প্রকাশ করতে না পারার কারণে হাতছাড়া হয়ে গেল। আগামী কয়েক মিনিটে আমরা কমিউনিকেশনের সেই গোপন সূত্রগুলো নিয়ে একটা গভীর আলোচনা করব, যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের ভিড় থেকে আলাদা করে তোলে। আর এই পুরো ব্যাপারটা আমরা বুঝব একজনের গল্পের মাধ্যমে। নেহা একজন অত্যন্ত পরিশ্রমী কর্মচারী, টেকনিক্যালি ভীষণ দক্ষ, কিন্তু প্রতিবার প্রমোশনের তালিকা থেকে তার নামটা বাদ পড়ে যেত। কেন? কারণটা কি ছিল? কারণটা খুব সাধারণ কিন্তু মারাত্মক। যখনই মিটিংয়ে নিজের আইডিয়া শেয়ার করার সুযোগ আসত, সে চুপ করে যেত। তার মনের মধ্যে একটাই ভয় কাজ করত, যদি আমি কিছু ভুল বলে ফেলি, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। ঠিক এই একটা ভয় তার সমস্ত যোগ্যতাকে যেন ঢেকে রেখেছিল। কিন্তু একটা বই আর কিছু কৌশল তার জীবনটা বদলে দিয়েছিল। আজ আমরা নেহার সেই যাত্রার সঙ্গী হব, দেখব কিভাবে সে নিজের ভেতরের ভয়কে জয় করে একজন আত্মবিশ্বাসী কমিউনিকেটর হয়ে উঠল। চলুন শুরু করা যাক। নেহার প্রথম উপলব্ধিটা ছিল বেশ অবাক করার মতো। সে বুঝতে পারল কমিউনিকেশনের সবচেয়ে বড় ভুলটা কথা বলা নিয়ে নয়, বরং শোনা নিয়ে। একদম। আমরা কি সত্যি মন দিয়ে শুনি? একবার লোকাল ট্রেনের ভিড়ে বা অফিসের ক্যান্টিনের আড্ডার কথা ভাবুন তো। সবাই যেন নিজের পয়েন্ট প্রমাণ করার জন্য দৌড়াচ্ছে। আমরা শোনার জন্য শুনি না, উত্তর দেওয়ার জন্য শুনি। ঠিক এখানে আসল সমস্যাটা। একে বলা হয় কমব্যাট লিসনিং, বিতর্কমূলক শোনা। আচ্ছা। আমরা অন্যের কথা শুনি শুধু তার মধ্যে ভুল খুঁজে বের করার জন্য, যাতে পরের যুক্তিটা আরও জোর দিয়ে বলতে পারি। এর সমাধান হলো অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং এটা ঠিক কি? এটা শুধু চুপ করে মাথা নাড়ানো নয়। এর মানে হলো যে কথা বলছে তার জায়গায় নিজেকে বসিয়ে তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা। ও, প্রশ্ন করা, আপনি যেটা বললেন তার মানে কি এইটা, বা এই ব্যাপারে আরেকটু বলবেন? নেহা ঠিক এটাই করা শুরু করলো। আগে সে মিটিংয়ে চুপ করে বসে থাকত আর ভাবত এরপর সে কি বলবে। আর এখন সে তার সহকর্মীদের কথা মন দিয়ে শুনতে শুরু করলো, তাদের সমস্যাগুলো, তাদের আইডিয়াগুলো বোঝার চেষ্টা করতে লাগলো। আর জানেন কি হলো? কি? কয়েক সপ্তাহের মধ্যেই তার সহকর্মীরা তার কাছে পরামর্শের জন্য আসতে শুরু করলো, কারণ তারা অনুভব করতে শুরু করেছিল যে নেহা এমন একজন যে তাদের কথা সত্যি সত্যি শোনে। একটা অদৃশ্য বিশ্বাস তৈরি হয়। হ্যাঁ, হ্যাভ ইউ এভার ফেল্ট দিস ওয়ে ইন ইয়োর ওন লাইফ? যখন কেউ আপনার কথা মন দিয়ে শোনে তখন কেমন লাগে? আজকের জন্য আমাদের প্রথম অ্যাকশন পয়েন্ট এটাই হতে পারে। দিনের যে কোনো একটা কথোপকথনে উত্তর দেওয়ার তাগিদটাকে একটু সরিয়ে রেখে শুধু শোনার চেষ্টা করুন। শুধু শোনা? হ্যাঁ, বোঝার চেষ্টা করুন সামনের মানুষটা ঠিক কি বলতে চাইছে, কোন আবেগ থেকে বলছে। দেখবেন আলোচনার গভীরতাই বদলে গেছে। আচ্ছা, কিন্তু ভালোভাবে শোনার পর যখন আমরা অন্যের বিশ্বাস অর্জন করি, তখন নিজের কথাগুলো ঠিকভাবে বলাটা তো আরও জরুরি হয়ে পড়ে। অবশ্যই। আর এখানেই নেহা আবার আটকে গেল। সে সবার কথা বুঝতে পারছিল, কিন্তু নিজের আইডিয়াটা বলতে গিয়ে তার গলা কাঁপত। ঠিক সেই ছেলেটার মতো যে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, টেকনিক্যালি সেরা, কিন্তু টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ শোনার পরেই তার কথা আটকে গিয়েছিল। এই পরিস্থিতিটা জেইই বা নিট পরীক্ষা চাপের মতো। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জ্ঞান আছে, কিন্তু পরীক্ষার হলের সেই ৩ ঘন্টার চাপটা তারা নিতে পারে না। ঠিক। জ্ঞান থাকা আর সেই জ্ঞানটাকে চাপের মুখে প্রকাশ করতে পারা দুটো সম্পূর্ণ আলাদা দক্ষতা। নেহার ক্ষেত্র ঠিক এটাই হচ্ছিল। আপনার সাথে কি কখনো এমন হয়েছে? ভয় কি আপনার কথাগুলোকে স্তব্ধ করে দিয়েছে? নেহা একটা দারুণ কৌশল শিখেছিল। কি সেটা? প্রয়াত অভিনেতা ঋষি কাপুর একবার বলেছিলেন, পজ ইজ পাওয়ারফুল। পজ ইজ পাওয়ারফুল। নীরবতা। হ্যাঁ, অর্থাৎ নীরবতা দুর্বলতা নয়, চিন্তাশীলতার লক্ষণ। বিরাট কোহলি যেমন ক্রিজে নামার আগে 1 মুহূর্ত সময় নেন, ঠিক তেমনি কথা বলার আগে 1 সেকেন্ডের একটা ছোট্ট বিরতি নিন। এই 1 সেকেন্ডের বিরতিটা সামনের মানুষটাকে বার্তা দেয় যে আপনি ভেবেচিন্তে কথা বলেন, তাড়াহুড়ো করে নয়। এটা একটা দারুণ পয়েন্ট।
তবে এর একটা উল্টো দিকও আছে, মানে অতিরিক্ত নীরবতা অনেক সময় দ্বিধা বা অনিশ্চয়তার লক্ষণ হিসেবেও দেখা হতে পারে। আচ্ছা। তাই ভারসাম্যটা জরুরি। কখন থামতে হবে আর কখন কথায় গিয়ে নিতে হবে সেটা বোঝাটাও একটা দক্ষতা। তাহলে সহজ উপায়টা কি? সহজ উপায় হলো কথা বলার সময় চোখে চোখ রাখা, ধীরে এবং স্পষ্ট বলা, আর ওই 1 সেকেন্ডে নীরবতাকে ভয়ে না পাওয়া, ওটাই আপনার শক্তি। এবার আসি আরও একটা অবাক করা তথ্যে। একটা গবেষণায় প্রায় বলা হয় যে আমাদের কমিউনিকেশনের শব্দের ওজন নাকি মাত্র 7%। হ্যাঁ, এটা খুব শোনা যায়। বাকি 93% হল আমাদের গলার স্বর আর শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। 93%? নেহা যখন আত্মবিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করত, তার শব্দগুলো হয়তো ঠিক ছিল, কিন্তু তার ঝুঁকে থাকা কাঁধ আর কাঁপা হাত চিৎকার করে বলতো যে সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। একদম। মানুষ কোনটা বিশ্বাস করবে? অবশ্যই শরীরকে, কারণ আমাদের শরীর মিথ্যে বলতে পারে না। তবে ওই 7% আর 93%-এর পরিসংখ্যানটা মানে প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। তাই? হ্যাঁ, এর আসল উৎস হলো একটি নির্দিষ্ট গবেষণা যা শুধু আবেগ প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এর মূল শিক্ষাটা সত্যি। আমাদের শরীর আর গলার স্বর আমাদের কথার চেয়েও বেশি শক্তিশালী বার্তা দেয়, বিশেষ করে যখন দুটোর মধ্যে অমিল থাকে। ঠিক। নেহা এই সমস্যাটা সমাধানের জন্য একটা সহজ কাজ শুরু করল। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রেজেন্টেশনটা অনুশীলন করা। আয়নার সামনে? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা আর ঠোঁটের কোণে একটা হালকা হাসি রাখা। প্রথম খুব অদ্ভুত লাগতো, কিন্তু 30 দিন পর একটা ম্যাজিকের মতো পরিবর্তন এলো। এটাই মাসল মেমোরি। ঠিক যেমন বারবার সাইকেল চালালে শরীর নিজে থেকেই ভারসাম্য রাখতে শিখে যায়, তেমনি আয়নার সামনে অনুশীলন করতে করতে সোজা হয়ে দাঁড়ানো বা চোখে চোখ রাখাটা তার একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছিল, যার জন্য আর সচেতন চেষ্টার প্রয়োজন হতো না। একদম। শুধু তাই নয়, সোজা হয়ে দাঁড়ালে বা বসলে আমাদের মস্তিষ্কে আত্মবিশ্বাসের সংকেত যায়, যা আমাদের ভেতর থেকেও শক্তিশালী করে তোলে। এবার এমন একটা বিষয়ে কথা বলবো যা আমাদের মধ্যবিত্ত জীবনে একটা বড় সমস্যা। কি সেটা? সবাইকে খুশি রাখার চাপ, বিশেষ করে কর্মক্ষেত্রে। ইএমআইয়ের চাপে বা বসের চোখে ভালো থাকার জন্য আমরা এমন অনেক কাজে হ্যাঁ বলে ফেলি যা আমরা করতে চাই না। ওহ, এটা তো খুব সত্যি। নেহারও সমস্যা ছিল। সে প্রায় সহকর্মীদের কাজ নিজের ঘাড়ে নিয়ে নিত, যার ফলে তার নিজের কাজটাই ঠিকমতো হতো না। একে বলে দৃঢ়তার অভাব বা ল্যাক অফ অ্যাসার্টিভনেস। দৃঢ়তার মানে কিন্তু উদ্ধত বা আক্রমণাত্মক হওয়া নয়। এর মানে হলো অন্যকে অসম্মান না করে নিজের সীমানা নির্ধারণ করা এবং নিজের প্রয়োজনটা স্পষ্টভাবে কিন্তু সম্মানের সাথে জানানো। যেমন রজতের গল্পটা, তার বস তাকে প্রায়ই ছুটির দিনেও কাজ করতে বলত। একদিন রজত খুব নম্র কিন্তু দৃঢ়ভাবে বলল, স্যার, আমি বুঝতে পারছি এই কাজটা খুব জরুরি, কিন্তু এই সপ্তাহান্তে আমার পরিবারকে সময় দেওয়ার কথা দিয়েছি। আমি কি সোমবার সকালে এসে সবার আগেই কাজটা শেষ করে দিতে পারি? দারুণ। বস কি বললেন? বস প্রথমে অবাক হলেও পরে তার সততা এবং নিজের সীমানা নির্ধারণ করার ক্ষমতায় প্রশংসা করেছিলেন। মনে রাখবেন, আপনি যা হতে দেন সেটাই হতে থাকে। বাহ। পরের বার যখন না বলতে দ্বিধা হবে, তখন একটা সহজ ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। কি রকম? প্রথমে সহানুভূতি দেখান, যেমন আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি। তারপর আপনার সীমাবদ্ধতার কথা বলুন, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এটা করা সম্ভব নয়। এবং শেষে একটা বিকল্প সমাধান দিন, তবে আমি আপনাকে অন্যভাবে সাহায্য করতে পারি। বাহ, এটা তো দারুণ কার্যকরী। সম্মানের সাথে বলার না আপনাকে অনেক অসম্মানজনক হ্যাঁ বলার থেকে বাঁচিয়ে দেবে। একদম। নেহা যখন ধীরে ধীরে দৃঢ় হতে শিখল, তখন সে নতুন একটা সমস্যার মুখোমুখি হল, দ্বন্দ্ব বা কনফ্লিক্ট। মতের অমিল তো হবেই। হ্যাঁ, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলই ঠিক করে দেয় যে সেই সংঘাত সম্পর্ককে নষ্ট করবে নাকি আরও মজবুত করবে। একবার নেহার টিমের 2 সদস্যের মধ্যে ক্লায়েন্টের সামনেই ঝগড়া লেগে গেল। ওহ, এটা তো খুব খারাপ পরিস্থিতি। ফলাফল, তারা ক্লায়েন্টকে তো হারালোই, টিমের মধ্যেও একটা তিক্ত পরিবেশ তৈরি হলো। এখানেই আসে আবেগজনিত বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্সের ভূমিকা। ইমোশনাল ইন্টেলিজেন্স এর মানে হল নিজের এবং অন্যের আবেগ বোঝা এবং তা সঠিকভাবে পরিচালনা করা। ওই 2 সহকর্মীর মধ্যে যদি একজনও ভাবত যে কেন অন্যজন রেগে আছে, তার আসল কারণটা কি, তাহলে পরিস্থিতিটা হয়তো অন্যরকম হতো। হ্যাঁ, তারা হয়তো ব্যক্তিগত আক্রমণ না করে সমস্যার সমাধানের দিকে মনোযোগ দিত। শিক্ষিকা রিয়ার গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক।
তার ক্লাসের বাচ্চারা খুব অমনোযোগী ছিল। আচ্ছা। সে তাদের বকাঝকা না করে তাদের আবেগ বোঝার চেষ্টা শুরু করল। বাহ। সে বাচ্চাদের জিজ্ঞাসা করত, কেন মন খারাপ, কি হয়েছে। ধীরে ধীরে সে তাদের মন জয় করল, কারণ সহানুভূতি বা এমপ্যাথি সম্পর্ক তৈরি করে এবং দ্বন্দ্ব মেটায়। নেহা তার টিমে ঠিক এই পদ্ধতিটাই প্রয়োগ করল। তাই পরের বার তর্কের সময় প্রতিক্রিয়া দেখানোর আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি মিস করছি? আমি কি মিস করছি? হ্যাঁ, এমন কোনো তথ্য বা আবেগ কি আছে যা আমি দেখতে পাচ্ছি না? এই একটি প্রশ্ন পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনাকে সমাধান খুঁজে পেতে সাহায্য করতে পারে। সবশেষে আসি নেহার সবচেয়ে বড় পরীক্ষার কথায়, মঞ্চে দাঁড়িয়ে কথা বলা বা পাবলিক স্পিকিং। ওহ, এটা তো অনেকেরই ভয়। তার কোম্পানি একটা নতুন প্রজেক্ট লঞ্চ করছিল, আর নেহাকেই সেই প্রজেক্টটা ম্যানেজমেন্টের সামনে প্রেজেন্ট করতে বলা হলো। এই কথা শুনেই তার হৃদস্পন্দন বেড়ে গেল, হাত কাঁপতে শুরু করল। স্বাভাবিক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট নিজেও স্বীকার করেছেন যে তার সবচেয়ে বড় ভয় ছিল পাবলিক স্পিকিং। তাই? হ্যাঁ, কিন্তু তিনি অনুশীলন করে সেই ভয় জয় করেছেন। ভালো বক্তা জন্মায় না, অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। যেমন স্টিভ জবস। একদম। স্টিভ জবস তার প্রতিটি আইকনিক প্রেজেন্টেশনের জন্য ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন রিহার্সাল করতেন। প্রস্তুতি হলো আত্মবিশ্বাসের মূল ভিত্তি। আপনি যত বেশি প্রস্তুত থাকবেন, আপনার ভয় তত কমবে। ঠিক। আরেকটা গোপন সূত্র হলো গল্প বলা। সাধারণ তথ্য বা ডেটা মানুষকে বোর করে দেয়, কিন্তু গল্প তাদের মনে থেকে যায়। ঠিক। নেহা তার প্রেজেন্টেশনটা ডেটা দিয়ে শুরু না করে একটা গল্প দিয়ে শুরু করেছিল, কিভাবে এই প্রজেক্টটা একজন সাধারণ গ্রাহকের জীবন বদলে দিতে পারে। আর তার প্রেজেন্টেশনের শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। হ্যাঁ, আর সেদিনই তার প্রমোশনের চিঠিটা এসেছিল। বাহ, দারুণ। তাহলে নেহার পুরো যাত্রার দিকে যদি আমরা একবার ফিরে তাকাই, আমরা দেখলাম কমিউনিকেশন শুধু কথা বলা নয়। শুরু হয় মন দিয়ে, শোনা দিয়ে। তারপর আসে আত্মবিশ্বাসের সাথে বলা, শরীরের ভাষায় নিজেকে প্রকাশ করা, দৃঢ়তার সাথে নিজের সীমা নির্ধারণ করা, আবেগ দিয়ে সম্পর্ক করা, এবং অবশেষে মঞ্চ জয় করা। কমিউনিকেশন শুধু একটি দক্ষতা নয়, এটি একটি সুপার পাওয়ার যা আপনার হাতেই রয়েছে। ইফ দিস রেজোনেটস উইথ ইউ, শেয়ার ইট ইন দ্য কমেন্টস। আর এই সুপার পাওয়ার আনলক করার জন্য আজ থেকে আপনি একটা সহজ 3 ধাপের প্ল্যান শুরু করতে পারেন। 3টে ধাপ? হ্যাঁ। 1, আজ একজনের কথা কোনো উত্তর দেওয়ার পরিকল্পনা ছাড়াই শুনুন, শুধু বোঝার জন্য শুনুন। আচ্ছা। 2, পরের বার কথা বলার সময় 1 সেকেন্ডের জন্য থামুন, তারপর বলুন। এই বিরতিটা আপনার শক্তি। আর 3, এই মুহূর্তে আপনার শির দ্বারা সোজা করে বসুন এবং অনুভব করুন আপনার আত্মবিশ্বাসে কতটা পরিবর্তন আসে। আগামী 1 মিনিটের মধ্যে কমেন্ট করে জানান, যোগাযোগের এই দক্ষতাগুলোর মধ্যে কোনটি আপনি প্রথমে উন্নত করতে চান। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।